আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 212703 কোর্স কোড বিশিষ্ট পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন কোর্সের প্রবাহী গতিবিদ্যা শিরোনামে আমার অষ্টম লেকচার বা 8 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আজকের প্রথম টপিকস হচ্ছে প্রবাহী গতিবিদ্যায় বার্নৌলিস সমীকরণ বা দ্য বার্নৌলিস ইকুয়েশন ফর ফ্লুইড মেকানিক্স। দেখো, অতি গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন, এটা বারবার পরীক্ষায় আসে, সুতরাং এটার উপর অত্যাধিক গুরুত্ব দিতে হবে। দেখো, আমি প্রথমে একটা চিত্র দেখানোর চেষ্টা করব। এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রের মধ্যে এ বি একটি নল। এই এ বি নলের এ প্রান্তের ক্ষেত্রফল হচ্ছে আলফা 1 এবং বি প্রান্তের ক্ষেত্রফল হচ্ছে আলফা 2। এ প্রান্তে তরলের বেগ হচ্ছে v1, বি প্রান্তে তরলের বেগ হচ্ছে v2। এ প্রান্তে চাপ হচ্ছে p1 এবং বি প্রান্তে চাপ হচ্ছে p2। এ প্রান্ত অনুভূমিক অবস্থা থেকে H1 উচ্চতায় অবস্থান করে এবং বি প্রান্ত অনুভূমিক অবস্থা থেকে H2 উচ্চতায় অবস্থান করে। তাহলে দেখো, মনে করি একটি সান্দ্রতাহীন অসংমিশ্র তরল এ বি তরলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরা যাক এ ও বি প্রান্তের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা 1 এবং আলফা 2। এই এ প্রান্তে তরলের বেগ এবং চাপ হচ্ছে v1 এবং v2 এবং বি প্রান্তে তরলের বেগ এবং চাপ হচ্ছে এ প্রান্তে তরলের বেগ এবং চাপ হচ্ছে v1 এবং v1। বি প্রান্তে তরলের বেগ ও চাপ হচ্ছে v2 এবং v2। মনে করলাম এ প্রান্ত দিয়ে কোন সময়ে ক্যাপিটাল ভি আয়তনের তরল পদার্থ প্রবেশ ঘটে। এ প্রান্ত দিয়ে যদি ক্যাপিটাল ভি আয়তনের তরল পদার্থের প্রবেশ ঘটে, সেই ক্ষেত্রে দেখো ওই সময়ে ঠিক একই আয়তনের তরল বি প্রান্তের মধ্যে দিয়ে কি করবে? বের হয়ে যাবে। এ প্রান্তের মধ্যে দিয়ে যে পরিমাণ তরল প্রবেশ করবে, বি প্রান্তের মধ্যে দিয়ে ঠিক একই পরিমাণ তরল ওই সময়ে নির্গত হবে। এ প্রান্তে তরলের চাপজনিত বল P1 আলফা 1। দেখো, আমরা জানি যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এখানে বল হচ্ছে, মনে করলাম বল মানে F, চাপ মানে P1, ক্ষেত্রফল আলফা 1। তাহলে আমরা লিখতে পারি P1 সমান F বাই আলফা 1। তাহলে F সমান হবে P1 আলফা 1। তার মানে এ প্রান্তে তরলের চাপজনিত বল P1 আলফা 1। এখন দেখো, টি সময়ে তরল পদার্থ দ্বারা অতিক্রান্ত দূরত্ব, এই নলের মধ্যে দিয়ে টি সময়ে তরল পদার্থ যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্ব হবে v1t। কারণ আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব s সমান vt। এখানে v এর পরিবর্তে বেগ v1, সময় t, তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে v1t। দেখো, তরল পদার্থ দ্বারা কৃত কাজ হবে বল ইনটু দূরত্ব। এখানে বল হচ্ছে P1 আলফা 1 এবং দূরত্ব হচ্ছে v1t। তাহলে টোটাল কাজ হবে P1 আলফা 1 ইনটু v1t ইনটু কি? v1t। এখন দেখো, আমরা জানি যে ক্ষেত্রফল ইনটু দূরত্ব সমান আয়তন। এখানে ক্ষেত্রফল হচ্ছে আলফা 1, দূরত্ব হচ্ছে v1t। তাহলে আলফা 1 v1t সমান ক্যাপিটাল ভি, অর্থাৎ টি সময়ে এ মুখ দিয়ে ভি আয়তনের তরল কি করতেছে? প্রবেশ করতেছে। এখন দেখো, সেই ক্ষেত্রে কৃতকাজ হবে P1V, অর্থাৎ আমরা পূর্বের কৃতকাজ পেয়েছিলাম P1 আলফা 1 v1t। এখানে আলফা 1 v1t সমান যদি আলফা 1 v1 t সমান যদি কি হয়? আলফা 1 v1t সমান যদি ক্যাপিটাল ভি বা আয়তন বি হয়, সেই ক্ষেত্রে আমরা কৃতকাজ লিখতে পারি P1V। এই কাজ তরলে ভিতর চাপ শক্তি হিসেবে কি করবে? জমা থাকবে। এই কাজটা তরলের ভিতর চাপ শক্তি হিসেবে জমা থাকবে। দেখো, তরলের একক ভরের চাপ শক্তি যদি P1, তরলের একক ভরের চাপ শক্তি হবে P1V বাই রো ভি। কেননা দেখো, আমরা জানি যে কোনো বস্তুর ভর যদি ক্যাপিটাল এম হয় এবং ঘনত্ব যদি রো হয়, আয়তন যদি ভি হয়, তাহলে ঘনত্ব রো সমান জানি যে এম বাই ভি
বা ভর m সমান আমরা বলতে পারি রো ইনটু বি। তাহলে এম্বরের কোন বস্তুর চাপ শক্তি যদি P1B হয় বা রো বি ভরের কোন বস্তুর বা কোন তরলের চাপ শক্তি যদি P1B হয়, সেক্ষেত্রে একক ভরের তরলের বা তরলের একক ভরের চাপ শক্তি হবে P1B বাই ভি রো। বি কাটাকাটি গেলে বাকি থাকবে P1 বাই রো। এখানে রো হচ্ছে তরলের ঘনত্ব। এখন দেখো, যদি কোন সময়ে এ মুখ দিয়ে স্মল এম্বরের তরল প্রবেশ করে, সেই ক্ষেত্রে মোট চাপ শক্তি হবে, একক ভরের জন্য চাপ শক্তি ছিল P1 বাই রো, এম্বরের জন্য চাপ শক্তি হবে m ইনটু P1 বাই রো। এখন দেখো, এ প্রান্ত যদি একটি প্রসঙ্গ কাঠামো থেকে H1 উচ্চতায় অবস্থিত হয়, এই এ প্রান্তটি প্রসঙ্গ কাঠামো থেকে যদি H1 উচ্চতায় অবস্থিত হয়, সেই ক্ষেত্রে একটি স্থিতি শক্তি থাকবে। তাহলে এম্বরের তরলের জন্য স্থিতি শক্তি হবে mgh1। আমরা জানি যে H উচ্চতায় কোন বস্তুর স্থিতি শক্তি mgh। তাহলে এখানে H1 উচ্চতায় যেহেতু অবস্থান করতেছে, তাহলে স্থিতি শক্তি হবে mgh1। এখন দেখো, এ প্রান্তে ওই পরিমাণ তরলের একটি নির্দিষ্ট গতিশক্তি থাকবে। এ প্রান্তে এম্বরের যে তরল প্রবেশ করতেছে, সেই তরলের একটি গতিশক্তি থাকবে। সেই গতিশক্তির মান হবে হাফ mv1 স্কয়ার। তাহলে এ প্রান্তে টোটাল তিনটা শক্তি কাজ করতেছে। একটা হচ্ছে এম্বরের তরলের উপর মোট চাপ শক্তি, আরেকটা হচ্ছে এম্বরের তরলের জন্য H1 উচ্চতায় স্থিতি শক্তি, আরেকটা হচ্ছে এম্বরের তরল এ প্রান্ত দিয়ে প্রবেশ করলে যে গতিশক্তি সৃষ্টি হয় সেই গতিশক্তি। তাহলে আমরা দেখো কি লিখতে পারি, এ প্রান্তের মোট শক্তি সমান m ইনটু P1 বাই রো প্লাস mgh1 প্লাস হাফ mv1 স্কয়ার। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। একইভাবে বি প্রান্ত দিয়ে আমরা মোট শক্তি পাবো, বি প্রান্তের জন্য একটি চাপ শক্তি পাবো, বি প্রান্তের জন্য একটি গতিশক্তি পাবো, বি প্রান্তের জন্য একটি স্থিতি শক্তি পাবো। তাহলে বি প্রান্তের মোট শক্তি হবে m P2 বাই রো প্লাস mgh2 প্লাস হাফ mv2 স্কয়ার। এটাকে 2 নং সমীকরণ দিলাম। শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা বলতে পারি, যে পরিমাণ তরল প্রবেশ করবে ঠিক সেই পরিমাণ তরল নির্গত হবে। অর্থাৎ যে শক্তি নিয়ে তরল প্রবেশ করবে ঠিক সেই শক্তি নিয়ে তরল নির্গত হবে। অর্থাৎ এ প্রান্তের মোট শক্তি সমান বি প্রান্তের মোট শক্তি, বা m P1 বাই রো প্লাস mgh1 প্লাস হাফ mv1 স্কয়ার সমান m P2 বাই রো প্লাস mgh2 প্লাস হাফ v2 স্কয়ার। তাহলে দেখো, আমি যদি উভয় পক্ষকে m দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো P1 বাই রো প্লাস gh1 প্লাস হাফ v1 স্কয়ার সমান P2 বাই রো প্লাস, এখানে স্কয়ার হয়ে গেছে, এটাকে তুমি P2 মনে করবা, P2 বাই রো প্লাস gh2 প্লাস হাফ v2 স্কয়ার। এটাকে 3 নং সমীকরণ দিলাম। এখানে দেখো, আমি আরেকটি সিস্টেম যদি করি, দেখো আমি যদি রো দ্বারা গুণ করি, এখান থেকে একটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে P1 প্লাস রো gh1 প্লাস হাফ রো v1 স্কয়ার সমান P2 প্লাস রো gh2 প্লাস হাফ v2 হাফ রো v2 স্কয়ার। এখন দেখো, আমরা জানি যে P1b1 সমান যদি P2b2 সমান যদি P3b3 হয়, বা P1b1 সমান P2b2 সমান P3b3 সমান ডট 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 সমান ধ্রুবক হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি Pb সমান ধ্রুবক। এখানেও P1 বাই রো প্লাস gh1 প্লাস হাফ v1 স্কয়ার সমান P2 বাই রো প্লাস gh2 প্লাস হাফ v2 স্কয়ার হলে আমরা লিখতে পারি P বাই রো প্লাস gh প্লাস হাফ v2 স্কয়ার সমান ধ্রুবক। এটাকে আমি 4 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। এই 4 নং সমীকরণ হচ্ছে বার্নৌলির সমীকরণ। এই 4 নং সমীকরণ হচ্ছে কি, কোন নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হলে সেই ক্ষেত্রে বার্নৌলির যে সমীকরণ, সেটা হচ্ছে P বাই রো প্লাস gh প্লাস হাফ v2 স্কয়ার সমান ধ্রুবক। এখন আমরা এই সমীকরণ থেকে কিছু জিনিস বলতে পারি। দেখো কি কি বলতে পারি। P বাই রো হচ্ছে তরলের একক ভরের চাপ শক্তি, যাকে চাপ শীর্ষ বলা হয় প্রেসার হেড। gh হচ্ছে তরলের একক ভরের স্থিতি শক্তি, যাকে উচ্চতা শীর্ষ বলা হয় বা ইলেভেশন হেড। হাফ বি স্কয়ার সমান তরলের একক ভরের গতিশক্তি, যাকে ব্যাক শীর্ষ বলা হয় ভেলোসিটি অফ হেড। এখন দেখো, বার্নৌলির সমীকরণকে বা এই 4 নং সমীকরণ থেকে আমরা বার্নৌলির সমীকরণকে নিম্নোক্ত ভাবে সংজ্ঞায়িত করতে পারি। দেখো, ধারারেখ গতিতে প্রবাহিত কোন তরলের প্রবাহ, ধারারেখ গতিতে প্রবাহিত কোন তরল প্রবাহের বেলায়
ধারার একক গতিতে প্রবাহিত কোন তরল প্রবাহের বেলায় যে কোনো প্রস্থচ্ছেদে তরলের একক ভরের চাপ শক্তি, স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুব থাকে। আমরা কিছুক্ষণ আগেই প্রমাণ করছি চাপ শক্তি, গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল ধ্রুব রাশি। চাপ শক্তি, গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল কি রাশি? ধ্রুব রাশি। এটা আমরা কিছুক্ষণ আগেই কি করছি? প্রমাণ করছি। এখন দেখো নলের দুই প্রান্ত যদি কি থাকতো? সমান উচ্চতায় থাকতো, অর্থাৎ H1 সমান H2 সমান H হতো, সেই ক্ষেত্রে আমরা এই 4 নং সমীকরণ বা 3 নং সমীকরণ থেকে লিখতে পারতাম। 3 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারতাম P1 বাই রো প্লাস GH প্লাস হাফ B1 স্কয়ার সমান P2 বাই রো প্লাস GH প্লাস হাফ B2 স্কয়ার। তার মানে GH কাটাকাটি যেত। GH কাটাকাটি গেলে আমরা পেতাম P বাই রো প্লাস হাফ B স্কয়ার সমান ধ্রুবক, বা P1 বাই রো প্লাস হাফ B1 স্কয়ার সমান P2 বাই রো প্লাস হাফ B2 স্কয়ার পেতাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতাম P বাই রো প্লাস হাফ V স্কয়ার সমান ধ্রুবক, P বাই রো প্লাস হাফ V স্কয়ার সমান আমরা কি পেতাম? ধ্রুবক পেতাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, যখন রো দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারি P প্লাস হাফ রো B স্কয়ার সমান ধ্রুব রাশি। এটাকে 5 নং সমীকরণ দিলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ 5 নং সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন প্রবাহীর কোন বিন্দুতে চাপ কমলে বেগ বৃদ্ধি পায়। 5 নং সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে চাপ কমলে, প্রবাহীর কোন বিন্দুতে চাপ কমলে তার বেগ বৃদ্ধি পাবে, বা বেগ কমলে তার চাপ বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছো? জি স্যার। না স্যার। থ্যাংক ইউ। এখন আমরা টরিসেলিস তত্ত্ব বা দা টরিসেলিস থিওরাম আলোচনা করব। দেখো আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এ বি সি ডি একটি চিত্র। এই এ বি সি ডি পাত্রের মধ্যে কিছু তরল রয়েছে। এই তরলের পাত্রের তলদেশ থেকে তরলের এ বি পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা হচ্ছে H1, এবং এই পাত্রের গা ঘেঁষে তরলের পৃষ্ঠদেশ বা তরলের নিম্নদেশ বা পাত্রের পৃষ্ঠদেশ থেকে H1 H2 উচ্চতায় বা একটু উচ্চতায় একটি ছিদ্র রয়েছে। এই ছিদ্রের মধ্যে দিয়ে এই পাত্রের তরল কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি একটি পাত্র যেখানে রো ঘনত্বের কিছু তরল পদার্থ রাখা আছে। এ বি সি ডি একটি পাত্র যেখানে রো ঘনত্বের কিছু তরল পদার্থ রাখা আছে। পাত্রটির গায়ে তলদেশের কাছাকাছি একটি ছিদ্র। এই ছিদ্রের মধ্য দিয়ে তরল পদার্থ নির্গত হচ্ছে, বের হয়ে যাচ্ছে। কিভাবে বের হচ্ছে? V2 বেগে বের হচ্ছে। কিভাবে বের হচ্ছে? V2 বেগে বের হচ্ছে। এখন দেখো, যেহেতু এই ছিদ্রটি অতীব সূক্ষ্ম বা সরু, এই ছিদ্রটি খুবই সরু হওয়ার কারণে তরল প্রবাহের ফলে তলের উপরিতলের বেগ কি হয়? প্রায় শূন্য হয়। কিরকম? দেখো, এই পাত্রে যে পরিমাণ তরল রয়েছে, এই ছিদ্রটা যদি বড় হতো তাহলে খুব দ্রুত গতিতে তরল এই ছিদ্রের মধ্যে দিয়ে বের হয়ে যেত, ফলে এ বি প্রান্তটি খুব দ্রুত নিচের দিকে চলে আসতো। কিন্তু ছিদ্রটি এত সূক্ষ্ম যে এই ক্ষেত্রে দেখো এত সূক্ষ্ম যে এই ক্ষেত্রে ছিদ্রের মধ্যে দিয়ে যে পরিমাণ তরল নির্গত হচ্ছে, সেটার কারণে এ বি পৃষ্ঠটি খুব দ্রুত গতিতে নিচের দিকে নামতেছে না। সেজন্য আমরা বলতে পারি এ বি পৃষ্ঠের বেগ প্রায় শূন্য। এ বি পৃষ্ঠের বেগ প্রায়, বা এ বি পৃষ্ঠে যে তরল রয়েছে সেই তরলের বেগ প্রায় শূন্য। এখন দেখো, তরল পদার্থের পৃষ্ঠ থেকে ছিদ্র পর্যন্ত, তরল পদার্থের এই পৃষ্ঠ থেকে এ বি পৃষ্ঠ থেকে ছিদ্র পর্যন্ত যদি একটি নল কল্পনা করি, একটি প্রবাহ নল কল্পনা করি, এই এ বি পৃষ্ঠ থেকে ছিদ্র পর্যন্ত একটি প্রবাহ নল কল্পনা করি, এই ক্ষেত্রে এই প্রবাহ নলে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করলে আমরা লিখতে পারি, দেখো আমি বার্নৌলির উপপাদ্য একটু যাচ্ছি। বার্নৌলির উপপাদ্য ছিল এরকম, P1 বাই রো প্লাস GH1 প্লাস হাফ B1 স্কয়ার সমান P2 বাই রো প্লাস GH2 প্লাস হাফ B2 স্কয়ার। আমি যদি রো দ্বারা গুণ করি, এই সমীকরণটা দাঁড়াতো P1 প্লাস H1 G রো প্লাস হাফ রো B1 স্কয়ার সমান P2 প্লাস
H2 রো জি প্লাস হাফ রো B2 স্কয়ার। তাহলে আমরা যদি এই সমীকরণটা এখানে বসাই, অর্থাৎ বার্নৌলির সমীকরণটা এখানে প্রয়োগ করি, তাহলে আমরা পাবো P1 প্লাস H1 রো জি প্লাস হাফ রো B1 স্কয়ার সমান P2 প্লাস H2 রো জি প্লাস হাফ রো B2 স্কয়ার। এখন দেখো এখানে তরলের উভয় প্রান্ত তথা ছিদ্র বায়ুমণ্ডলে উন্মুক্ত। দেখো এই যে আমরা পাত্রে একটি প্রবাহী নল কল্পনা করছিলাম, এই প্রবাহী নলের এক প্রান্ত দেখো এ বি পৃষ্ঠের উপরে বা মুক্ত তলে অবস্থান করে, আর এক প্রান্ত ছিদ্র থেকে বের হয়ে গেছে, তার মানে তাও মুক্ত তলে অবস্থান করে। যেহেতু দুইটাই মুক্ত তলে অবস্থান করতেছে, সেহেতু তাদের বায়ুমণ্ডলীয় চাপ কি কল্পনা করতে পারি, সমান কল্পনা করতে পারি। সেজন্য আমরা লিখতে পারি P1 সমান P2 সমান P সমান বায়ুমণ্ডলের চাপ। এবং H1 হচ্ছে দেখো H1 হচ্ছে এই সিডি পৃষ্ঠ থেকে এবি পৃষ্ঠের উচ্চতা, এবং H2 হচ্ছে সিডি পৃষ্ঠ থেকে ছিদ্রের উচ্চতা, এবং B1 হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠের বেগ। তরলের মুক্ত পৃষ্ঠে কোনো বেগ ছিল না, সেজন্য আমরা B1 সমান কি লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে H1 সমান সিডি তল হতে তরল পৃষ্ঠের উচ্চতা, H2 হচ্ছে সিডি তল থেকে ছিদ্রের উচ্চতা, B1 হচ্ছে 0, কারণ মুক্ত তলে তরলের বেগ প্রায় শূন্য। এখন এই যে সমীকরণটা পূর্বের এই সমীকরণটা P1 প্লাস H1 রো জি প্লাস হাফ রো B1 স্কয়ার সমান P2 প্লাস H2 রো জি প্লাস হাফ রো B2 স্কয়ার সমীকরণটা দাঁড়াবে ফি প্লাস, কারণ P1 সমান ফি ছিল, ফি প্লাস H1 রো জি প্লাস হাফ রো ইনটু B1 এর মান ছিল 0, তার মানে 0 স্কয়ার সমান P প্লাস H2 রো জি প্লাস হাফ রো B2 স্কয়ার। এখন দেখো ফি ফি কাটাকাটি যাবে, ফি কি যাবে, কাটাকাটি যাবে, এই পুরো টপিকটা শূন্য হয়ে যাবে, টার্মটা শূন্য হয়ে যাবে। তাহলে বাকি থাকবে বাম পাশে H1 রো জি, ডান পাশে বাকি থাকবে H2 রো জি প্লাস হাফ রো B2 স্কয়ার। ডান পাশে বাকি থাকবে H2 রো জি প্লাস হাফ রো B2 স্কয়ার। আমি H2 রো জি কে বাম পাশে পক্ষান্তর করলে সমীকরণটা দাঁড়াবে H1 রো জি মাইনাস H2 রো জি সমান হাফ রো B2 স্কয়ার। বাম পাশের H1 রো জি মাইনাস H2 রো জি থেকে যদি আমি রো জি কমন নিই, সেই ক্ষেত্রে দাঁড়াবে H1 মাইনাস H2 ইনটু রো জি সমান হাফ রো B2 স্কয়ার। যদি H1 মাইনাস H2 সমান H হয়, অর্থাৎ তরলের দুই প্রান্তের উচ্চতার পার্থক্য, এই যে এখানে তরলের এই যে এই H2 এবং H1 এর মধ্যকার উচ্চতার পার্থক্য যদি H হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি H1 মাইনাস H2 সমান H, এবং 2 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো 2 ইনটু H1 মাইনাস H2 ইনটু রো জি সমান রো বি স্কয়ার, বা 2 ইনটু H1 মাইনাস H2 ইনটু জি সমান V2 স্কয়ার, কারণ রো রো কাটাকাটি গেছে। তাহলে আমরা যদি H1 মাইনাস H2 সমান H লিখি, তাহলে হবে 2HG সমান V2 স্কয়ার, বা VT স্কয়ার সমান V2 স্কয়ার সমান 2GH। বর্গমূল করলে V2 সমান পাবো রুট 2GH। এই V2 বা ছিদ্রের মধ্য দিয়ে তরলের নির্গত তরলের বেগ V2 সমান রুট 2GH। এটাই হচ্ছে টরিসলির থিওরি বা টরিসলির তত্ত্ব। অর্থাৎ কোন পাত্রের কোন ছিদ্র দিয়ে তরলের নির্গমন বেগ, কোন পাত্রের কোন ছিদ্রের মধ্য দিয়ে তরলের নির্গত বেগ বা নির্গমন বেগ ওই তরলের মুক্ত পৃষ্ঠ হতে ছিদ্র পর্যন্ত, ওই তরলের দেখো চিত্রে আরেকটু যাচ্ছি, এই যে এই তরলের মুক্ত পৃষ্ঠ থেকে ছিদ্র পর্যন্ত যদি কোনো একটি নল কল্পনা করি, সেই ক্ষেত্রে ওই নলের মধ্যে দিয়ে কোনো বস্তু অভিকর্ষ ক্রিয়ায় মুক্তভাবে পতিত হলে যে বেগ প্রাপ্ত হবে তার সমান হবে। আমি আবার বলতেছি, কোন পাত্রের কোন ছিদ্র দিয়ে তরলের নির্গমন বেগ হবে ওই তরলের মুক্ত পৃষ্ঠ হতে ছিদ্র পর্যন্ত কোনো বস্তু অভিকর্ষ ক্রিয়ার মুক্তভাবে, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পতিত হলে যে বেগ প্রাপ্ত হয় সেই বেগের সমান, এবং এটি টরিসলির থিওরি বা টরিসলির তত্ত্ব নামে পরিচিত। আশা করি তোমরা বুঝতে পারছো। এই পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে আমরা পরবর্তী টপিকসে যাচ্ছি। পরবর্তী টপিকস হচ্ছে ভেনচুরি মিটার। পরবর্তী টপিকস হচ্ছে কি, ভেনচুরি মিটার। এটার মধ্যে দিয়েও তরল পদার্থের প্রবাহের হার নির্ণয় করা হয় একটি যন্ত্র। এই যন্ত্রের নাম হচ্ছে ভেনচুরি মিটার। দেখো এই যন্ত্রে সুষম প্রস্থচ্ছেদের দুইটি নল থাকে। একটি এখানে চিত্রের মধ্যে আমরা দুইটি নল দেখতেছি, একটি এ নল একটি বি নল।
এই এ নল এবং বি নল ছিল মোটা মোটা দুইটি নল। এই দুইটি নলকে একটি সূক্ষ্ম বা ছোট নলের প্রস্থচ্ছেদের সাথে কি করা আছে, যুক্ত করা আছে। তার মানে এ নল হচ্ছে বড় নল, বি নল হচ্ছে বড় নল। এই বড় বড় দুইটি নলকে একটি ছোট সি নলের সাথে কি করা আছে, সংযুক্ত করা আছে। এই ছোট সি নলের সাথে সংযুক্ত করা আছে বলে বড় নল থেকে ছোট নলের মধ্যে দিয়ে যখন তরল প্রবাহিত হয় সেই ক্ষেত্রে এখানে কি করে, কাজ সম্পাদিত হয়। দেখো, তরল পদার্থের প্রবাহের মাত্রা নির্ণয়ের জন্য ভেন্সুরিমিটার ব্যবহার করা হয়। তরল পদার্থের প্রবাহের মাত্রা নির্ণয়ের জন্য ভেন্সুরিমিটার ব্যবহার করা হয়। এই যন্ত্রে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি নল এ ও বি থাকে, যা ছোট প্রস্থচ্ছেদের নল সি দ্বারা সংযুক্ত আছে। ছোট প্রস্থচ্ছেদের নল সি দ্বারা কি আছে, সংযুক্ত আছে। এ ও সি নলের তরলের চাপ মাপার জন্য দুইটি ম্যানোমিটার, এ ও সি নলের তরলের চাপ মাপার জন্য দুইটি ম্যানোমিটার M1 এবং M2 বসানো থাকে। M1 এবং M2 বসানো থাকে। যন্ত্রটিকে মূল নলের সাথে অনুভূমিকভাবে স্থাপন করা হয়। এই যন্ত্রটিকে মূল নলের সাথে অনুভূমিকভাবে কি করা হয়, স্থাপন করা হয়। দেখো চিত্রে তরল পদার্থ বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে। চিত্রে তরল পদার্থ বাম দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, ডান দিকে প্রবাহিত হচ্ছে। এখন দেখো তরল পদার্থ যদি বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হয় সেই ক্ষেত্রে এ নলের তরলের চাপ ও বেগ যথাক্রমে P1, এ নলের তরলের চাপ ও বেগ এ নলের তরলের চাপ ও বেগ যথাক্রমে P1 এবং V1 এবং সি নলে ওইগুলো যথাক্রমে P2 ও V2। এ নলে এ নলের প্রস্থচ্ছেদের এ নলে তরলের চাপ হচ্ছে P1 এবং বেগ হচ্ছে V1। একইভাবে সি নলে তরলের চাপ হবে P1 এবং বেগ হবে V2। দেখো এ ও সি নলের প্রস্থচ্ছেদ যথাক্রমে α1 ও α2। এ নলের প্রস্থচ্ছেদ হচ্ছে α1 এবং সি নলের প্রস্থচ্ছেদ হচ্ছে α2। যেহেতু তরল পদার্থ, দেখো যেহেতু তরল পদার্থ মোটা নল থেকে সরু নলের দিকে প্রবাহিত হচ্ছে বা মোটা নল থেকে সরু নলে প্রবেশ করতেছে, সেই ক্ষেত্রে সরু নলের তরলের বেগ মোটা নলের তরলের বেগ অপেক্ষা বেশি হবে। সরু নলের তরলের বেগ মোটা নলের তরলের বেগ অপেক্ষা কি হবে, বেশি হবে। আবার আমরা জানি যে বেগ বৃদ্ধি পেলে চাপ হ্রাস পায়, চাপ বৃদ্ধি পেলে বেগ হ্রাস পায়। যেহেতু সরু নলের তরলের বেগ V2 বেশি V1 অপেক্ষা, সেহেতু অবশ্যই মোটা নলের চাপ P1 সরু নলের চাপ P2 অপেক্ষা কি হবে, বেশি হবে। অর্থাৎ আমি আবার বলতেছি, সরু নলের মধ্যে অর্থাৎ মোটা নল থেকে তরল পদার্থ সরু নলে প্রবেশ করতেছে, বা আমি চিত্রে যাচ্ছি এ নল থেকে সি নলে প্রবেশ করতেছে। তার মানে এ নলের প্রান্তের বেগ থেকে সি নলের প্রান্তের বেগ বেশি হবে, বা V1 থেকে V2 বেশি হবে। আবার আমরা জানি যে বার্নৌলির সমীকরণ থেকে আমরা দেখতে পেয়েছি যে চাপ বেড়ে গেলে বেগ কমে যায়, বেগ বেড়ে গেলে চাপ কমে যায়। এখানে দেখো বেগ কম ছিল, এখানে বেগ বেশি ছিল। তার মানে এখানে চাপ বেশি হবে, এখানে চাপ কম হবে। V2 is greater than V1 হলে P1 is greater than P2 হবে। তাহলে এসি প্রবাহী নালীতে বার্নৌলির সমীকরণ প্রয়োগ করে পাই। বার্নৌলির সমীকরণ প্রয়োগ করলে আমরা পাবো, দেখো আমরা একটু বার্নৌলির ইকুয়েশনে যাচ্ছি। এই যে আমরা বার্নৌলির ইকুয়েশন P1 বাই রু প্লাস GH1 প্লাস হাফ V1 স্কয়ার সমান P2 বাই রু প্লাস GH2 প্লাস হাফ V2 স্কয়ার। এই বার্নৌলির 3 নং ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি, দেখো কি লিখতে পারি, P প্লাস H1 রু G প্লাস P1 বাই রু প্লাস GH1 প্লাস V1 স্কয়ার বাই 2 সমান P2 বাই রু প্লাস GH2 প্লাস V2 স্কয়ার বাই হাফ বা হাফ V2 স্কয়ার। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। যদি যন্ত্রটি অনুভূমিক হয় অর্থাৎ এ এবং সি এর উচ্চতা পরস্পর সমান হয়,
অর্থাৎ H1 এবং H2 পরস্পর সমান হয়, সেই ক্ষেত্রে আমরা 1 নং সমীকরণ থেকে লিখতে পারি, দেখো এখানে C1 বাই রো প্লাস GH প্লাস V1 স্কয়ার বাই 2 হবে এবং ডান পাশে C2 বাই রো প্লাস GH প্লাস V2 স্কয়ার বাই 2 হবে। দেখো এই পাশের GH এই পাশের GH পরস্পর সমান হওয়ার কারণে এই GH কাটাকাটি যাবে। তাহলে 1 নং সমীকরণটা দাঁড়াবে C1 বাই রো প্লাস V1 স্কয়ার বাই 2 সমান C2 বাই রো প্লাস V2 স্কয়ার বাই 2। এখন দেখো আমি যদি রো দ্বারা গুণ করি, তাহলে রো দ্বারা গুণ করলে এই সমীকরণটা দাঁড়াবে C1 প্লাস হাফ রো V1 স্কয়ার সমান C2 প্লাস হাফ রো V2 স্কয়ার। আবার বলতেছি, রো দ্বারা গুণ করলে এই সমীকরণটা দাঁড়াবে C1 প্লাস হাফ রো V1 স্কয়ার সমান C2 প্লাস হাফ রো V2 স্কয়ার। দেখো এখানে বাম পাশে P1 প্লাস হাফ রো V1 স্কয়ার আছে এবং ডান পাশে C2 প্লাস হাফ রো V2 স্কয়ার আছে। আমি C2 কে বাম পাশে পক্ষান্তর করব, হাফ রো V1 স্কয়ার কে ডান পাশে পক্ষান্তর করব, তাহলে দাঁড়াবে C1 মাইনাস C2 সমান হাফ রো ইনটু V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার। এখানে দেখো এটা V1 দেখা যাচ্ছে, এটা V1 স্কয়ার হবে। তাহলে দেখো C1 মাইনাস C2 সমান আমরা পাচ্ছি হাফ রো ইনটু V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার। এখন দেখো এখান থেকে যদি আমি V1 স্কয়ার কমন নিই, V1 স্কয়ার যদি কমন নিই, তাহলে ডান পক্ষ দাঁড়াবে হাফ রো V1 স্কয়ার ইনটু V2 স্কয়ার বাই V1 স্কয়ার মাইনাস 1। অর্থাৎ C1 মাইনাস P2 ইকুয়াল হাফ রো ইনটু V1 স্কয়ার ইনটু V2 স্কয়ার বাই V1 স্কয়ার মাইনাস 1। এটাকে আমি 2 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। এটাকে কয় নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম? 2 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। এখন দেখো প্রতি সেকেন্ডে এ বিন্দু দিয়ে যে আয়তনের তরল প্রবেশ করে, আমি একটু চিত্রে যাচ্ছি, দেখো প্রতি সেকেন্ডে এই এ প্রান্ত দিয়ে যে পরিমাণ তরল প্রবেশ করবে, ঠিক বি প্রান্ত দিয়ে ওই একই সময়ে একই পরিমাণ তরল নির্গত হবে। এ প্রান্ত থেকে সি প্রান্তে যাবে, সি প্রান্ত থেকে বি প্রান্ত দিয়ে নির্গত হবে। তার মানে এ প্রান্তে প্রবেশ করবে, এই প্রবেশ করে সে সি প্রান্তের মধ্যে দিয়ে, সি নলের মধ্যে দিয়ে বি প্রান্ত দিয়ে নির্গত হবে। তার মানে এ প্রান্ত দিয়ে কোন সময়ে যে পরিমাণ তরল প্রবেশ করবে, বি প্রান্ত দিয়ে একই সময়ে একই আয়তনের তরল নির্গত হবে। তাহলে আমরা লিখতে পারি B1 আলফা সমান V2 আলফা, B1 আলফা সমান V2 আলফা। ঠিক আছে, B1 আলফা সমান যদি V2 আলফা হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, একান্তরকরণ করলে একটু দেখো, B1 বাই B2 সমান আলফা 2 বাই আলফা 1। আলফা 2 বাই কি? আলফা 1। আবার বলতেছি আমি, B1 বাই B2 সমান আলফা 2 বাই আলফা 1। এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি, তাহলে এখান থেকে আমরা মান পাবো B2 বাই B1 সমান আলফা 1 বাই আলফা 2। দেখো এটা 3 নম্বর সমীকরণ ছিল, B1 বাই B2 ইকুয়াল আলফা 2 বাই আলফা 1। ব্যস্তকরণ করলে উল্টে যাবে, উল্টে গেলে এই সমীকরণটা দাঁড়াবে B2 বাই B1 সমান আলফা 1 বাই আলফা 2। কারণ এখানে দেখো, এখানে B2 স্কয়ার বাই B1 স্কয়ার আছে, আমাকে B2 বাই B1 এর মান বসাইতে হবে। এখানে আছে B1 বাই B2, তাহলে আমাকে এটাকে ব্যস্তকরণ করে B2 বাই B1 করতে হবে। আমরা একটু পরবর্তী স্লাইডে যাচ্ছি, দেখো তাহলে 2 ও 3 নং থেকে আমরা পাই P1 মাইনাস P2 সমান হাফ ইনটু রো B1 স্কয়ার ইনটু B2 স্কয়ার বাই B1 স্কয়ার মাইনাস 1। আমার 2 নং সমীকরণটা এরকম ছিল। এখন B2 বাই B1 এর মান যদি এখানে বসাই, সেই ক্ষেত্রে আমরা পাবো B2 বাই B1 সমান আমাদের ছিল B1 বাই B2 সমান ছিল আলফা 2 বাই আলফা 1। তাহলে B2 বাই B1 হবে আলফা 1 বাই আলফা 2, B2 বাই B1 হবে আলফা 1 বাই আলফা 2। এখন দেখো তাহলে এখানে আমরা B2 বাই B1 এর মান বসাইলে
যেহেতু এখানে b2 স্কয়ার বাই b1 স্কয়ার ছিল, তাহলে আমরা এটাকে লিখতে পারি b2 বাই b1 হোল স্কয়ার। তাহলে b2 বাই b1 সমান আলফা 1 বাই আলফা 2। তাহলে এইখানে মানটা দাঁড়াবে আলফা 1 স্কয়ার বাই আলফা 2 স্কয়ার মাইনাস 1, অর্থাৎ v1 মাইনাস v2 সমান হাফ রো b1 স্কয়ার ইনটু আলফা 1 স্কয়ার বাই আলফা 2 স্কয়ার মাইনাস 1। আমি যদি লসাগু করি তাহলে আমরা পাবো হাফ রো b1 স্কয়ার সমান হাফ রো b1 স্কয়ার সমান আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার বাই আলফা 2 স্কয়ার। এখান থেকে লসাগু করছি, লসাগু করলে 1 এবং আলফা 2 স্কয়ারের লসাগু হবে আলফা 2 স্কয়ার। তাহলে টোটাল মান দাঁড়াবে হাফ রো b1 স্কয়ার ইনটু আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার বাই আলফা 2 স্কয়ার। দেখো এখান থেকে আমি b1 এর স্কয়ারের মান যদি বের করতে যাই, আমরা একটু আরো গুণন করব। দেখো 2 ইনটু v1 মাইনাস v2 সমান 2 ইনটু v1 মাইনাস v2 সমান রো b1 স্কয়ার ইনটু আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার বাই আলফা 2 স্কয়ার, বা v2 স্কয়ার সমান রো দিয়ে ভাগ হবে আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার বাই আলফা 2 স্কয়ার দিয়ে ভাগ হবে। তার মানে b1 স্কয়ার সমান দাঁড়াবে 2 আলফা 2 স্কয়ার ইনটু p1 মাইনাস p2 বাই রো ইনটু আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার। আলফা 1 স্কয়ার মাইনাস কি স্কয়ার আলফা 2 স্কয়ার। এখন দেখো বর্গমূল যদি করি v1 সমান আমরা পাবো আলফা 2 ইনটু স্কয়ার রুট অফ 2 ইনটু v1 মাইনাস p2 বাই রো ইনটু আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার। অর্থাৎ বি প্রান্ত দিয়ে বা এ প্রান্ত দিয়ে যে বেগে তরল প্রবেশ করবে সেই তরলের বেগ v1 সমান হবে আলফা 2 ইনটু স্কয়ার রুট অফ 2 ইনটু v1 মাইনাস v2 বাই রো ইনটু আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার। মনে রাখবা এখানে b1 হচ্ছে এ প্রান্তে তরলের বেগ, আলফা 2 হচ্ছে বি প্রান্তের ক্ষেত্রফল, v1 হচ্ছে এ প্রান্তের চাপ, v2 হচ্ছে বি প্রান্তের চাপ, রো হচ্ছে তরলের ঘনত্ব এবং আলফা 1 হচ্ছে তরলের এ প্রান্তের ক্ষেত্রফল। এখন দেখো যদি নলের এ বিন্দুতে সেকেন্ডে যে আয়তনের তরল প্রবেশ করে, নলের এ বিন্দুতে সেকেন্ডে যে আয়তনের তরল প্রবেশ করে, অথবা নলের ভেতর দিয়ে তরল পদার্থের প্রবাহের হার যদি আলফা 1 v1 হয়, আলফা 1 v1 হয়, আবার বলতেছি নলের এ বিন্দুতে সেকেন্ডে যে আয়তনের তরল প্রবেশ করে বা এ নলের মধ্যে দিয়ে বা এ বিন্দু দিয়ে নলের এ বিন্দুর ভিতর দিয়ে বা নলের ভিতর দিয়ে তরল পদার্থের প্রবেশের হার যদি আলফা 1 v1 হয়, তাহলে আলফা 1 v1 সমান আমরা লিখতে পারি আলফা 1 ইনটু v1 এর মান হচ্ছে আলফা 2 ইনটু স্কয়ার রুট অফ 2 ইনটু p1 মাইনাস p2 বাই রো ইনটু আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার। এখন দেখো তাহলে আমরা এটাকে লিখতে পারি আলফা 1 ইনটু আলফা 2 স্কয়ার রুট অফ 2 ইনটু p1 মাইনাস p2 বাই রো ইনটু আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার। এখন ম্যানোমিটার দেখো, চিত্রের মধ্যে দুটি ম্যানোমিটার ছিল, কাইন্ডলি একটু দেখো। এই যে একটা ম্যানোমিটার ছিল M1 আর একটা ম্যানোমিটার ছিল M2। M1 ম্যানোমিটারে পানি অনেক বেশি উচ্চতায় উঠছে এবং M2 ম্যানোমিটারে পানির উচ্চতা তত বেশি ছিল না। এই দুইটি উচ্চতার পার্থক্য যদি h হয়, এই দুইটি উচ্চতার পার্থক্য যদি কি হয় h হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো আমরা কি লিখতে পারি, M1 ও M2 এর তরলের উচ্চতার পার্থক্য যদি h হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি p1 মাইনাস p2 সমান h রো g, অর্থাৎ h গভীরতায় তরলের চাপ। h গভীরতায় কিসের চাপ? তরলের চাপ। এখন p1 মাইনাস p2 যেখানে অবস্থান করতেছে সেখানে যদি আমি h রো g বসাই দিই, তাহলে এ বিন্দুতে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল প্রবেশ করবে বা নলের ভিতর দিয়ে তরল পদার্থের প্রবেশের হার হবে আলফা 1 ইনটু আলফা 2 স্কয়ার রুট অফ 2h রো g বাই রো ইনটু আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার। রো যদি কাটাকাটি যায় তাহলে আমরা পাবো আলফা 1 আলফা 2 স্কয়ার রুট অফ 2hg বাই আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার। আলফা 1 আলফা 2 ইনটু স্কয়ার রুট অফ 2hg বাই আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার। অতএব আমরা দেখতে পাচ্ছি যে তরলের এ বিন্দু দিয়ে বা নলের ভিতর দিয়ে তরল পদার্থের প্রবাহের হার হবে আলফা 1 ইনটু আলফা 2 স্কয়ার রুট অফ 2hg বাই আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2 স্কয়ার। অর্থাৎ
আলফা 1 আলফা 2 এবং এইচ এর মান যদি জানা থাকে, আলফা 1 আলফা 2 এবং এইচ এর মান যদি জানা থাকে, তাহলে উপরোক্ত সমীকরণের মাধ্যমে বেঞ্চুরিমিটারের সাহায্যে আমরা কি করতে পারবো? তরল প্রবাহের হার নির্ণয় করতে পারবো। তরল প্রবাহের কি নির্ণয় করতে পারবো? হার নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বেঞ্চুরিমিটারের মধ্যে এবং বেঞ্চুরিমিটারের মধ্যে দিয়ে তরল প্রবাহের হার সম্পর্কে বুঝতে পারছো। আমি প্রথম দিকের টপিকস গুলো আরেকটু আলোচনা করব, তারপর আজকের ক্লাসটা শেষ করে দেব। দেখো, আমার প্রথম টপিকসটা ছিল অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা ছিল বার্নৌলির ইকুয়েশন। এই বার্নৌলির ইকুয়েশনটা বারবার পরীক্ষায় আসছে এবং এটি অতি মনোযোগের সহিত পড়তে হবে। এটি অনেক বেশি কমন একটি প্রশ্ন, সুতরাং এটির উপর বেশি কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। বিজ্ঞানী বার্নৌলি এই প্রবাহী গতিবিদ্যায় কি নির্ণয় করার জন্য নলের মধ্য দিয়ে তরল প্রবাহিত হলে সে ক্ষেত্রে কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকে সেটা নির্ণয় করার জন্য একটি সমীকরণ দিয়েছিলেন। সেটি তার নাম অনুসারে বার্নৌলির ইকুয়েশন বলা হয়। তিনি এই ক্ষেত্রে একটি নল কল্পনা করছিলেন। এই নলটা ছিল এরকম এ বি নল। এই এ বি নলের এ প্রান্তের ক্ষেত্রফল ছিল আলফা 1, বি প্রান্তের ক্ষেত্রফল ছিল আলফা 2 এবং এ প্রান্তে চাপ ছিল ফি1, বি প্রান্তে চাপ ছিল পি2, এ প্রান্তে তরলের বেগ ছিল ভি1, বি প্রান্তে তরলের বেগ ছিল ভি2 এবং এ প্রান্তটা অনুভূমিক থেকে H1 উচ্চতায় অবস্থান করেছিল, বি প্রান্তটা অনুভূমিক তল থেকে H2 উচ্চতায় অবস্থান করছিল। এখন দেখো, এ প্রান্তের মধ্য দিয়ে যদি তরল পদার্থ প্রবেশ করে, এ প্রান্তের মধ্য দিয়ে যদি কি প্রবেশ করে? তরল পদার্থ প্রবেশ করে, সেই ক্ষেত্রে এ প্রান্তে তরলের চাপজনিত বল হচ্ছে P1 আলফা 1 এবং টি সময়ে তরল পদার্থের অতিক্রান্ত দূরত্ব হবে V1 T। দেখো, তাহলে তরলের ওই এ প্রান্তে টোটাল কৃত কাজ সমান হবে বল ইনটু সরণ বা বল ইনটু দূরত্ব। বল ছিল P1 আলফা 1, দূরত্ব ছিল V1 T, তাহলে টোটাল কাজ হবে P1 আলফা 1 V1 T। দেখো, আমরা জানি যে ক্ষেত্রফল ইনটু দূরত্ব সমান আয়তন। এখানে ক্ষেত্রফল ছিল আলফা 1, দূরত্ব ছিল V1 T, তাহলে আয়তন V সমান ক্ষেত্রফল ইনটু দূরত্ব। তাহলে টোটাল কৃত কাজ হবে P1 ক্যাপিটাল বি। এখানে P1 ছিল এ প্রান্তের চাপ, ভি ছিল এ প্রান্তে তরলের আয়তন। এই কাজটা সঞ্চিত শক্তি হিসাবে কি থাকবে? জমা থাকবে। এখন তরলের একক ভরের চাপ শক্তি কে আমরা লিখতে পারি P1 ভি বাই ভি রু। এখানে ভি রু হচ্ছে তরলের ভর। আমরা জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব যদি রু হয়, আয়তন যদি বি হয়, তাহলে ঘনত্ব সমান হবে ভর বাই ভি বা ভর সমান হবে রু বি। তাহলে আমি এখানে লিখতে পারি একক ভরের চাপ শক্তি P1 ভি বাই রু বি। বি কাটাকাটি গেলে টোটাল থাকবে P1 বাই রু। এখন যদি মনে করি এ প্রান্তের মধ্যে দিয়ে এম ভরের তরল প্রবেশ করবে, সেই ক্ষেত্রে টোটাল চাপ শক্তি হবে এম P1 বাই রু। যদি নলটি H উচ্চতায় অবস্থান করে, অর্থাৎ এ প্রান্তে H উচ্চতায় অবস্থান করে, সেই ক্ষেত্রে স্থিতি শক্তি হবে mgH1 এবং এ প্রান্তে তরলের একটি গতিশক্তি থাকবে। এই গতিশক্তি হবে হাফ mv1 স্কয়ার। এ প্রান্তের মোট শক্তি হবে mp1 বাই রু প্লাস mgH1 প্লাস হাফ mv1 স্কয়ার। একইভাবে বি প্রান্তেও এইরকম একটি মোট শক্তি পাবো। সেই বি প্রান্তের মোট শক্তি হবে mp2 বাই রু প্লাস mgH2 প্লাস হাফ v2 স্কয়ার। শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে এ প্রান্তের টোটাল শক্তি বি প্রান্তের টোটাল শক্তির সমান হবে, অর্থাৎ mp1 বাই রু প্লাস mgH1 প্লাস হাফ mv1 স্কয়ার সমান mp2 বাই রু প্লাস mgH2 প্লাস হাফ mv2 স্কয়ার। এম দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা পাবো P1 বাই রু প্লাস GH1 প্লাস হাফ B1 স্কয়ার সমান P2 বাই রু প্লাস GH2 প্লাস হাফ B2 স্কয়ার। এটাকে 3 নং সমীকরণ দিলাম। এটা বার্নৌলির ইকুয়েশন নামে পরিচিত। আমি যদি দেখো, আমরা জানি যে P1 B1 সমান P2 B2 সমান P3 B3 সমান ডট ডট সমান ধ্রুবক, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি Pb সমান ধ্রুবক। তাহলে P1 বাই রু প্লাস GH1 প্লাস হাফ B1 স্কয়ার সমান P2 বাই রু প্লাস
GH2 প্লাস হাফ B2 স্কয়ার হলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি phi/ρ প্লাস GH প্লাস হাফ B স্কয়ার সমান ধ্রুবক। এই 4 নং সমীকরণ হচ্ছে বার্নৌলির সমীকরণ, অর্থাৎ এই 4 নং সমীকরণটি প্রবাহী গতিবিদ্যার ক্ষেত্রে বার্নৌলির সমীকরণ নামে পরিচিত। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে phi/ρ তরলের একক ভরের চাপশীর্ষ, GH তরলের একক ভরের স্থিতিশক্তি এবং হাফ B স্কয়ার তরলের একক ভরের গতিশক্তি। phi/ρ তরলের একক ভরের চাপশক্তি, GH তরলের একক ভরের স্থিতিশক্তি, হাফ B স্কয়ার তরলের একক ভরের গতিশক্তি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ধারার একক গতিতে প্রবাহিত কোন তরল প্রবাহের বেলায় যে কোনো প্রস্থচ্ছেদে তরলের একক ভরের চাপশক্তি, স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি সর্বদা কি থাকবে? ধ্রুব থাকবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আজকের টপিকস গুলি ভালো করে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। তোমাদের সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।